বাবার জন্য আসলে কিছুই করতে পারিনি। আমি আমার আব্বাকে জীবনে একটা জিনিসই দিছি, শুধু টেনশন দিছি। ছাত্র রাজনীতির এতদিনে সবচেয়ে কঠিন মুহূর্তে গেছে কোন সময়টা আপনার? কঠিন মুহূর্তে গেছে হচ্ছে আমি 29 আগস্ট 2021 সম্ভবত আমার ছাত্রলীগের হামলায় ডান হাতটা ভেঙে যাওয়ার ক্যাম্পাসে ভেঙে যাওয়ার পরে আমার আব্বা খুব নরম মানুষ, মনের মানুষ ছিলেন এবং উনি সন্তানদের প্রতি এত বেশি মানে আবেগপ্রবণ ছিলেন। সব বাবাই সন্তানদের প্রতি থাকে, মা থাকে, কিন্তু আমার বাবা হি ওয়াজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম আদার্স। আপনি আমার এলাকায় খোঁজ নিলে দেখতে পাবেন যে আমরা ঢাকায় আসতাম, ওনার একটু চিন্তা ছিল যে গুমটুম হয়ে যায় কিনা। অনেক সময় আব্বা রাস্তার মধ্যে সেজদায় পড়ে যেত, পশ্চিম দিকে তাকে, তারপরে হাত জায়গায় বলতো যে যেই শহরে থাকি সে শহর যাতে নিরাপদ থাকে, যেই গলিতে থাকি সেই গলি যাতে নিরাপদ থাকে, হ্যাঁ, এভাবে যাতে অর্থাৎ গুমটা যাতে না হয় আর কি, ঠিক আছে। সেজন্য আসমানের মালিকের কাছে উনি হাত জাগাইতেন, ঠিক আছে। তো এই হামলায় হাত ভাঙার কিছুদিন পরে আব্বা অসুস্থ হয়ে পড়ার, হঠাৎ অসুস্থর খবর শুনলাম। বাড়িতে গেলাম, মানে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে ছিল। তা আমি লঞ্চে তো আমাদের যাওয়া বেশি হয় আর কি, এখন যদিও গাড়িতে বেশি। তো যেতে যেতে আর কি শুনি যে আব্বা নাই আর কি, ঠিক আছে। তা আমি উনি ওই হাত ভাঙার পরে ওনার সাথে আমার দেখা হয় না আর কি, মানে মারা যাওয়া অবস্থায় দেখা হয়েছে আর কি। তো ফোনে উনি প্রতিদিনই খোঁজ নিত, 3-4বার প্রতিদিন কথা হতো। ওনার আলাদা একটা স্টাইল ছিল, উনি কখনো এই কেমন আছে জিজ্ঞেস করতো না, উনি বলতেন যে আল্লাহ কেমন রাখছেন, ঠিক আছে। ফোন দিলে বলতো যে আল্লাহ কেমন রাখছেন, তা আমরা বলতাম আলহামদুলিল্লাহ আব্বা আছি ভালো। তো এইটা অনেক বড় কষ্ট যে উনি আসলে দেখে যেতে পারেন না যে আমরা আসলে সুখে আছি, কারণ আমার বড় ভাইও ঘুমের আতঙ্কে, খুনের আতঙ্কে, আমিও খুনের আতঙ্কে, সেজু ভাইও এলাকায় স্বেচ্ছাসেবক দলের পদে ছিলেন, বোন জামাইরা পদে ছিলেন। হাসিনার দুর্বিষহ সময়ে আপনার এতগুলি মানুষ একটা পরিবারের রাজনৈতিক কর্মী থাকা, এটা খুব কঠিন, ঠিক আছে। সবাই একটা ওই যে আছে না দৌড়ের উপর একটা কথা আছে না, ওই রকমের। তো ওই শান্তি উনি দেখে যেতে পারেন না আর কি। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সদস্য সচিব হই, এরপরে 2 বছর 4 মাস পরে বাড়িতে গেছিলাম আর কি। তো আমাদের বরগুনা হচ্ছে অনেকটা মানে বলে থাকে আর কি মানুষ যে দ্বিতীয় গোপালগঞ্জ এরকম আর কি। ওইখানে তৎকালীন এমপি ধীরেন্দ্র শম্ভু হিন্দু ছিলেন, আপনার পুরো একটা গোপালগঞ্জের সেট আপের মতো আর কি। তা আমি 2 বছর 4 মাস পরে বাড়িতে গেছি, গিয়ে বরগুনা সদর থেকে আমাদের গ্রাম হচ্ছে 14 কিলো দূরে, গিয়ে মানে জাস্ট আব্বা মার সাথে দেখা করার জন্য আর কি। গিয়ে বাজারে নামার পর সাথে সাথেই মানে ওসি ডিবির আর কি, সে আমার হাত ধরলো, বললো যে আপনি এত দূর রাস্তা আসলেন কেমনে, মানে আপনার। তাই বলছে আমার জন্মভূমি ভাই, আমি একটা খোঁজ নিয়ে জানছি যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাকগ্রাউন্ডের আর কি। তো উনি বললো যে বিশ্ববিদ্যালয়ের ছোটো ভাই, চলে যাও, আর কোনো কথাবার্তা বললে আমি কিন্তু অ্যারেস্ট করতে বাধ্য হব। আমি বললাম একটু আব্বা আমার সাথে শুধু দেখা করে যাই আর কি। তো আল্লাহর মর্জি, ওইবার উনি মানে অ্যারেস্ট হয়ে নেয়। তো বলছে যে দেখা করে ওনারা বাজারে থাকা অবস্থা যাতে আমি আবার চলে যাই আমি, ঠিক আছে। তো পরে বাড়িতে গিয়ে আব্বা আমার সাথে দেখা করে চলে আসলাম। এই মানে বাড়িতে গেলেও তো অনেক হিসাব কিতাব করে যাওয়া লাগতো, যে আসলে ওইখান থেকে অ্যারেস্ট হলে আর একটা কষ্ট, কারণ মা বাবা ভাই বোন সবার সামনে থেকে যখন নিয়ে আসবে তখন একটা কান্নাকাটির বিষয় রোল পড়ে যাবে আর কি। এই জন্য খুব সতর্কতার সহিত যাওয়া লাগতো আর কি। আসলে আমাদের মানে নিশ্চিন্তে থাকার মতো একটা দিনও ছিল না। মানে ভাবার জন্য কিছু করার ছিল কিনা আপনার, যেটা করতে পারেননি? আমি আসলে আপনার এই প্রশ্নের মধ্যে ঢুকতে চাইছিলাম না। বিষয় হচ্ছে বাবার জন্য আসলে কিছুই করতে পারিনি। আমি আমার আব্বাকে জীবনে একটা জিনিসই দিছি, শুধু টেনশন দিছি, আর কিছু দিতে পারিনি, ঠিক আছে। যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, এরপর 22 দিনের দিন ছাত্রলীগের হামলার শিকারী তখনকার যে নাজমুল ছিল, শামসুল কবির রাহাত ছিল, তারা জহুরুল্লাহ কলেজ গেস্ট রুমে নিয়ে মারে। সেই আমার এদিকে এখনো সেই চিহ্নগুলি আছে আর কি। সেখান থেকে আব্বা যেদিন মারা যায়, এর আগ পর্যন্ত আব্বাকে টেনশন ছাড়া আর কিছু দিতে পারি না, ঠিক আছে।
এবং এই কষ্ট আপনি যদি আমি ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি যাই হই, এমপি হই, মন্ত্রী হই, যাই হই না কেন, ঠিক আছে, আর আমরা তো একেবারে মানে ধর্মপরায়ণ, ধর্ম পরিবারের ছেলে, তো মানে এই যে মায়া, আবেগ, অনুভূতি, এগুলো আমাদের প্রচণ্ড রকম তাড়িত করে। ওই রকম সংস্কৃতিতে আমরা বড় হই না যে আমরা মানুষের চোখে পানি দেখলে আমাদের চোখে পানি চলে আসে, এরকম পরিবারের। আমার আব্বা আপনার এশার নামাজের পরে সেজদায় একজন গোলাম তার মনিবের কাছে কিরকম কান্নাকাটি করে, এইগুলি দেখে আমরা বড় হয়েছি যে মানুষ যে গুনাহগার, সে যে অপরাধী, এই বোধ থেকে যে মনিবের কাছে কিরকম কান্নাকাটি করে, এটা ওই ফ্যামিলির সন্তান। তো সেই আব্বা মাঝে মধ্যে বলতো যে আমাদের দিকে মধ্যপ্রাচ্যে অনেক লোক থাকে, সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, যে বলতো যে একেবারে যারা বাইরে থাকে তারাও তো 6 মাস 1 বছরে বাড়িতে আসে, কি এমন কাজ নিলা জীবনে, কি এমন বিষয়ে জড়াইলা যে একবার আসতে পারো না, ঠিক আছে। তো এরকমের দুর্বিষহ সময় আমাদের, এইটা শুধু আমি যেহেতু একটা দায়িত্বশীল জায়গায় আছি এই কারণে আপনারা ডাকেন আমাকে, কিন্তু এরকমের হাজার হাজার না লাখ লাখ আমানের এরকম গল্প আছে। আমাদের ছাত্র দলের অসংখ্য নেতাকর্মী এরকমের।